ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ আজ প্রথম বঙ্গভবনে অফিস করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও স্পিকারের সরকারি বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য তিনি নির্বাচিত হলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। দেশজুড়ে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে সময়ের সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। প্রয়োজনীয় চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে, ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই। দেশে বর্তমানে দৈনিক প্রায় 265 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে 90 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়। একটি টার্মিনাল বন্ধ হওয়ায় সরবরাহ কমে গেছে প্রায় 45 কোটি ঘনফুট। ফলে চাহিদার তুলনায় গ্যাস ঘাটতি আরও বেড়েছে। এতে দেশের শিল্প খাতেও দেখা দিয়েছে সংকট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠাল বাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বাসাবো সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। কোথাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ এতটাই কম থাকছে যে রান্না করাই সম্ভব হচ্ছে না। দর্শক, শিল্পনগরী নারায়ণগঞ্জ থেকে সেখানকার গ্যাস সংকটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকটের কি ভোগান্তি দেখছেন শহরে? গ্রাহকরা এ নিয়ে কি বলছেন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে সংকট কতটা প্রভাব ফেলেছে এবং এর সমাধান কবে নাগাদ হতে পারে বলে কিছু তথ্য পেয়েছেন কিনা জানাবেন। শিল্পনগরীতে গ্যাসের সংকটে আসলে শিল্প স্থবির হয়ে পড়েছে। কারণ এই শিল্পের মূল যে কাঁচামাল, যে আপনার জ্বালানি না থাকার কারণে আসলে শিল্প কারখানাগুলো এক ধরনের এমন একটা অপ্রস্তুত অবস্থায় আছে যে তারা বিকল্প কি করবে হঠাৎ করে বুঝে উঠতে পারছে না। কারণ শত শত কোটি টাকা বাইরের যে অর্ডার আছে, এই অর্ডার কন্টিনিউ করার জন্য যে ধরনের প্রস্তুতি তাদের থাকা দরকার ছিল, এই ধরনের প্রস্তুতি আসলে কোনো মেলেরই নাই। কিছু কিছু ফ্যাক্টরিতে আমরা এসে দেখেছি যে তারা বিকল্প ভাবে গ্যাসের ব্যবস্থা করে, জ্বালানির ব্যবস্থা করেছে। তারা বিকল্প জুট বয়লার কিংবা লাকড়ি দিয়ে যে স্টিম তৈরি করে কোন রকম তাদের টেক্সটাইল কিংবা অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এভাবে কতদিন চলবে, এটা নিয়ে তারা আসলে খুবই চাপের মধ্যে আছেন। কারণটা হচ্ছে যে পুরোপুরি শিল্প যে নারায়ণগঞ্জে আছে, জ্বালানির যে নির্ভরতা, এটার বিকল্প সোর্স কখনো এমন একটা জটিলতায় পড়বে, এ ধরনের পরিস্থিতি আসলে পূর্বে কখনো হয়নি। যে মহেশখালী টার্মিনালে যে 450 মিলিয়ন যে ঘনফুট যে গ্যাসের যে চাহিদাটা নারায়ণগঞ্জের একটা বড় অংশ আসলে সাপোর্ট দিত। আমরা সকালে লাইভে বলেছিলাম যে আসলে শিল্প কারখানা পাশাপাশি কিন্তু অন্যান্য যে যানবাহনের প্রভাব তো আছেই, তবে এই শিল্পের প্রভাবটা আসলে ক্ষতিপূরণটা কতটুকু কাটিয়ে উঠতে পারবে, এটা এখন বড় বিষয়। বিকেএমই সূত্র আমাদেরকে বলেছেন যে তাদের অনেকগুলো ডাইং এবং ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের পথে চলে গেছে। কারণ ডাইং এর মূল বিষয়টাই হচ্ছে আপনার গ্যাস বয়লার, এবং সেটা চলতেই হবে। আদার বিকল্প ভাবেই তাদের চলাটা একেবারেই টাফ এবং অত্যন্ত ব্যয়বহুল। এটা যেন পূর্ব থেকে প্রস্তুতি না থাকে হঠাৎ করে 2-1 দিন কিংবা 10 দিনের নোটিশে সেটা কোনোভাবে এস্টাবলিশমেন্ট করা সম্ভব না। পিছা এমনই একটা পরিস্থিতি হয়েছে যে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ কিন্তু দিনক্ষণ বেঁধে দিয়ে কোনো নির্দিষ্ট সময় দিতে পারছে না যে এই সময়ের মধ্যে বিষয়টা সমাধান হবে। এমনই একটা জটিল পরিস্থিতি যদি খুব শীঘ্রই সমাধান না হয়, তাহলে হয়তো সামনে নারায়ণগঞ্জের এই শিল্পটা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে বলে কিছু আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। সেই পর্যন্ত এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন, হয়তো আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। এই পর্যায়ে গ্যাস সংকটের আরো খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন।
বাবুল, সেখানে গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, গ্রাহকদের ভোগান্তির কথা একটু জানাবেন এবং সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ এর আগেও বলেছেন যে 2-1 দিনের মধ্যে এই সংকট কেটে যাবে, যেমনটি এর আগেও কিন্তু কয়েক দফা তারা বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই সংকটের কোনো সমাধান দেখছি না। এবং যারা গ্যাস নিতে আসছেন তারাও কিন্তু এটি নিয়ে হতাশ, কারণ আমরা দেখছি যে প্রতিদিনই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু যারা সিএনজি চালক রয়েছেন, বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, তারা কিন্তু গ্যাস সংগ্রহ করতে পারছেন না। আমরা সকাল থেকে রয়েছে নগরীর শিকারীকান্দা বাইপাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে। আমরা সকাল যখন এর আগে সংবাদ সংযোগে জানাচ্ছিলাম, তখন যে আকিজ গ্রুপের যে আকিজ যে পাম্প ছিল সিএনজি, সেখান থেকে সরবরাহ দেওয়া হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘন্টাখানেক আগে সেটিও সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশে যে আজাদ সিএনজি স্টেশন রয়েছে সেটি আসলে খোলাই হয়নি, কারণ গ্যাসের চাপ এতটাই কম যে সেখান থেকে কাউকে গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে পাশের যে আরেকটি পাম্প রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সারি ধরে আছেন এবং তারা গ্যাস নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু চালক বা বিভিন্ন যানবাহনের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে গ্যাসের চাপ একেবারেই কম, 100-র কিছুটা উপরে, যেখানে সাধারণত 150-র উপরে নিচে থাকে যে প্রেসার, সেটি কমে 100-র কাছাকাছি চলে এসেছে, যে কারণে আসলে প্রত্যেকেই যারা নিতে চাচ্ছেন চাহিদার গ্যাস কিন্তু দেওয়া যাচ্ছে না, সেই কারণে আসলে এই ভোগান্তিতে পড়েছে। এবং এর প্রভাব কিন্তু আমরা দেখছি যে নগরীর যে বাসাবাড়ি, সেই গ্যাসের চাপ না থাকা বাসাবাড়ি রান্নাতেও কিন্তু সমস্যা হচ্ছে, শিল্প কারখানাতেও সমস্যা হচ্ছে। যেটি সিএনজি চালকেরা যেটি বলছিলেন যে প্রতিটি সিএনজি অটো রিকশার মালিক যারা রয়েছেন, চালক যারা রয়েছেন, প্রত্যেকটি কিন্তু এক একটি পরিবার, তাদের সেই পরিবার কিন্তু আসলে এক ধরনের চরম সংকটে পড়েছে। তাদের আয় রোজগার বলতে গেলে একেবারে থমকে গেছে, যেটি চালকেরা সকাল থেকে জানাচ্ছিলেন যে তারা আসলে রাতভর নির্ঘুম কাটাচ্ছেন, পাম্পের আশেপাশে লাইন ধরে থাকছেন, কিন্তু তারপরেও কিন্তু যখন গ্যাস সরবরাহ যখন হচ্ছে ভোর থেকে, তখন কিন্তু আসলে তারা পাম্পে পৌঁছা মাত্রই বলা হচ্ছে যে গ্যাসের চাপ কমে গেছে এবং তারা ফিরে গেছেন। যেমনটি শুরুতেই বলছিলাম যে এরই মধ্যে ঘন্টাখানেক আগে একটি পাম্প বন্ধ হয়ে গেছে এবং আশপাশে আর কোনো পাম্প নেই যে যেখান থেকে তারা গ্যাস নিতে পারবেন। আমরা কিন্তু দেখছি যে যারা এই দীর্ঘ লাইন ধরেছেন সেই লাইনে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে, যারা অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এসেছেন তারা কিন্তু মাঝপথে আটকা পড়েছেন, অর্থাৎ তাদের একটি অসহনীয় ভোগান্তি, এবং যারা চালক রয়েছেন তাদেরও কিন্তু সেই ভোগান্তি। আমরা একটু চেষ্টা করি আপনার মাধ্যমে যদি বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন, হয়তো আবারও আমরা পরবর্তী সংযোগে যুক্ত হব। দর্শক, গ্যাস সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী বাবুল হোসেন। শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে কেউ জুলাই যোদ্ধার স্বীকৃতি পাবে না, অভ্যুত্থানের পর এমনটি হয়তো কেউ বিশ্বাস করতে চাইবে না, তবে আজিজুরের ভাগ্যে তেমনটাই ঘটেছে। জুলাই আন্দোলনে ছিলেন সামনের সারিতে, কপালে লেগেছিল গুলি, ভাগ্যের জোরেই এখনো তিনি বেঁচে আছেন। লেখাপড়ার খরচ জোগাতে আর সম্বল একমাত্র এখন একটি সিএনজি অটোরিকশা। আজিজুরের জীবন যুদ্ধের গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন আব্দুর রশিদ। 2024 সালের 4 আগস্ট অর্থাৎ 35 জুলাই, আন্দোলনে উত্তাল রাজপথ, চারপাশে গোলাগুলি। এমন যুদ্ধ পরিস্থিতির মাঝেই মিরপুর 10 নম্বর দখলে নিতে দুই অকুতোভয় যুবক জাতীয় পতাকা হাতে ওঠেন ফুট ওভার ব্রিজের ছাদে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। কিন্তু এর পরের গল্পটা খুবই করুণ। উত্তাল দিনে জাতীয় পতাকা তুলে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া হাতগুলোতে এখন সিএনজির হ্যান্ডেল। জীবন যুদ্ধের এক অন্যরকম লড়াই। দিনরাত সিএনজি নিয়ে ছুটে চলা আজিজুর রাজধানীর বাংলা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, করেন ছাত্র দলের রাজনীতি। জুলাই আন্দোলনে মিরপুর 10 নম্বরে তিনি প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই আজিজুর শেখ কেন এখন সিএনজি চালক? এই 6 মাস হয়েছে সিএনজির সাথে যুক্ত আছি। এইখান থেকে যেটা আসে আমার পড়াশোনা প্লাস আমার ঢাকার শহরে থাকা, আমার ফ্যামিলিকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা, আমার সব কিছু মিলে হইতেছে। এখন আমরা তো জুলাই ব্যবসায়ী না যে জুলাই বিক্রি করে খাবো। জুলাইয়ের পরবর্তীতে কিন্তু অনেকে বড়লোক হয়ে গেছে, কোটিপতি, গাড়ি বাড়ি, অনেক কিছুর মালিক হয়ে গেছে।
কিন্তু আমরা যদি চাইতাম আমরা হইতে পারতাম, কিন্তু ওইটা আমাদের মাথায় ছিল না। আন্দোলন চলাকালে 18ই জুলাই কপালে গুলিবিদ্ধ হয়েছিলেন আজিজুর। ছোট বড় মিলিয়ে শরীর থেকে বের হয়েছে 36টি স্প্লিন্টার। এত আত্মত্যাগের পরেও জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি আজিজুরের। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। ইভেন আমি যখন জানতে পারি যে এইভাবে নাকি জুলাইদের গ্যাজেট করাবে, কাগজপাতি জমা দেওয়া হবে, তো তখন আমি কাগজ দিই। 3 মাস পর আমার ফোনে একটা কল আসে যে আপনি কি মোহাম্মদ আজিজ শেখ বলছেন? পরে বললাম, পরে আমাকে বলতেছে যে আপনার কি কোনো রাজনীতির সাথে জড়িত নাকি। এখন আমি বিগত বছর ধরে যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি, কখনো আমি ভয় পাই নাই বা কাউকে আমি আমার পরিচয় দিতে লজ্জাবোধ করি নাই। তো আমি এখানে আমার পদবি ছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের আহ্বায়ক সদস্য, সরকারি বাংলা কলেজ শাখা, এটা আমি পরিচয় দিই। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে পরে কল দেওয়া হবে। ওই যে কল কাটছে আর ওইখানে স্টপ, আর কোনোদিন যোগাযোগ হয় নাই। গুলিবিদ্ধ হওয়ার পর যে পতাকা আজিজুরের মাথায় বেঁধে দেওয়া হয়েছিল, সেই পতাকাটি 4 আগস্ট মিরপুর 10 নম্বরে উড়িয়েছিলেন। পতাকাটিতে এখনো রক্তের দাগ ও গন্ধ রয়েছে। পতাকাটা পাওয়া হলো ওই যে যখন আমার গুলি লাগে, যখন আমার প্রচুর ব্লিডিং হইতেছিল, একটা ভাই আমার মাথায় এটা বেঁধে দেয় যাতে ব্লিডিংটা অফ হয়। হ্যাঁ, তো ওইখান থেকে আমি পতাকাটা রেখে দিই এবং 19 তারিখে আমি মানে যে কয়দিন আমি আন্দোলনে বেরোইতাম, প্রতিদিন আমার পতাকাটা নিয়ে আমি সাথে করে। আমার শুধু একটাই চাওয়া যে আমার এই জুলাইয়ের যে পতাকাটি, নিজের শরীরে রক্তমাখা পতাকা, এই পতাকাটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার হাতে আমি তুলে দিতে চাই। আমার এই একটাই চাওয়া, এর বাইরে আমার কোনো তার কাছে চাওয়া আশা পূর্ণ কিছুই নেই। যাদের রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান, তারাই স্বীকৃতি পাচ্ছেন না। হাজারো এমন যোদ্ধার স্বীকৃতির বিষয়ে সরকার কি ভাবছে, সে বিষয়ে প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। শুধু এই ছেলেটি নয়, আমরা দেশব্যাপী অনেক অভিযোগ এরকম পেয়েছি যে তৎকালীন সময় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে, অর্থাৎ বিএনপি এবং ছাত্রদল অথবা যুবদল অথবা আমাদের বিএনপি ঘরানার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকার কারণে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। যারা আহত হওয়া সত্ত্বেও তাদেরকে জুলাই যোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এই জিনিসটা খুবই অন্যায় একটি কাজ করেছে বিগত দিনে যারা এটার দায়িত্বে ছিল। আমরা এই জিনিসটি কারেকশন করার জন্য কিন্তু এখন উদ্যোগ নিয়েছি। শুধু তাই না, ভুয়া জুলাই শহীদ বা যোদ্ধাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা ভুয়া বলে প্রমাণিত হবেন তাদেরকে অবশ্যই এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ আজ প্রথম বঙ্গভবনে অফিস করবেন। এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছেন। ফরহাদ, রাষ্ট্রপতির বঙ্গভবনের প্রথম দিনের কার্যক্রমের আর কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। তিশা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আজ প্রথম বঙ্গভবনে আসবেন, অর্থাৎ তিনি তার দাপ্তরিক কার্যক্রম এই বঙ্গভবন থেকে সম্পন্ন করবেন এবং এরপর তিনি ফিরে যাবেন তার স্পিকারের বাসভবনে। যেহেতু তিনি পূর্ণাঙ্গ মেয়াদের রাষ্ট্রপতি নন, একটা রাষ্ট্রপতির পদ যখন খালি হয় তখন সংবিধান অনুযায়ী স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হয়। একটা দিনে জানিয়ে রাখি, একজন স্পিকার যখন শপথ নেন তখন তাকে এই হিসেবেও শপথ নিতে হয় যে যখন দেশের প্রয়োজন পড়বে, একজন রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন তখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 24শে জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যখন দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদ থেকে ইস্তফা দেন, এরপর কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন। আজ তিনি প্রথম এখানে আসবেন, অর্থাৎ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম করার জন্য। এজন্য মোটামুটি একটা সুসজ্জিত অবস্থা তৈরি করার চেষ্টা করছে বঙ্গভবন কর্তৃপক্ষ যারা রয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে ঘোড়া রয়েছে এবং ঘোড়াকে সাজানো হয়েছে এবং তারপর যারা বাদক যারা রয়েছেন, বিভিন্ন রকমের যারা ব্যান্ড যারা বাজান তারা এখানে রয়েছেন।
তো একটা সাজ রব রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথম এখানে আসছেন, তাকে বরণ করে নিয়ে স্বাগত জানানোর যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং পূর্ণাঙ্গ আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি যা রয়েছে সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বাহিনীরা যারা রয়েছেন তারা সম্পন্ন করছেন। তো রাষ্ট্রপতি আজ আসবেন, তিনি তার দায়িত্ব পালন করবেন এবং সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পরোক্ষভাবে সংসদে নির্বাচিত করা হবে। এর জন্য আমাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 মাসের মধ্যে তৃতীয় অধিবেশন ডাকার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবনে আগমন নিয়ে সর্বশেষ। 11টার দিকে তার আসার কথা। ফরহাদ ইবনে মালেক, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা এর আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। নেপালের সাথে থমকে যাওয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আবারও চাঙ্গা করার সুযোগ এসেছে। দেশটিতে মেড ইন বাংলাদেশ পণ্য ছাড়াও আম রপ্তানির চেষ্টা চালাচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 2022-23 অর্থ বছর থেকে ক্রমান্বয়ে কমতে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে একাত্তরের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রদূত শফিকুর রহমান। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। 3 কোটি মানুষের দেশ নেপালের 1 কোটি জনগণ বৈদেশিক মুদ্রা অর্জনে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে। দেশটিতে উৎপাদিত পণ্য বাকি 2 কোটি মানুষের জন্য একেবারেই অপ্রতুল। দেশটির বাণিজ্যিক বাজারের বিশাল অংশ সবচেয়ে নিকটবর্তী দেশ ভারতের দখলে। দেশটির সঙ্গে সরাসরি সীমানা না থাকলেও 2 রাষ্ট্রের মধ্যে দূরত্ব মাত্র 22 কিলোমিটার। তাই দেশটির বাজারে বাংলাদেশে উৎপাদিত সকল ধরনের মানসম্মত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। 2020 সাল থেকে পরবর্তী 3 বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বৃদ্ধি পেলেও হঠাৎ করেই 2023 সাল থেকে তা কমতে শুরু করে। দুদেশের বাণিজ্য কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। প্রথম লক্ষ্য সুস্বাদু ফলের বাজার তৈরি করা। এখন পর্যন্ত ভারত থেকে 90% আম আর বাকিটা চীন থেকে আমদানি করে নেপাল। এর দাম বাংলাদেশি আমের চাইতে অনেক বেশি। তাই দেশটির নাগরিকদের বাংলাদেশি আমের সুমিষ্ট স্বাদ দিয়ে বাজার ধরার প্রচেষ্টায় কাজ করছে দূতাবাস। 4 শতাধিক বিদেশি শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং এলিট ক্লাস জনগণের মাঝে মূলত শুভেচ্ছা উপহার হিসাবে এটা বিতরণ করি। কিন্তু এটার একটা চমৎকার আমরা ফিডব্যাক পাই এবং এই ফিডব্যাকটা হলো যে এই আমটা একটা অসাধারণ ডেলিকাসি তাদের কাছে মনে হয়েছে। এরপর থেকেই আমাদের দূতাবাসের পক্ষ থেকে এদেশের কিছু বিজনেসম্যানের সাথে যোগাযোগ করা হয় এবং তারা দূতাবাসে এসে আমার সাথে মিটিং করার পরে এখানে আমার কাছে তাৎক্ষণিক উপস্থিত কয়েকটি প্রজাতির আম তাদের দেখালে তারা অত্যন্ত সন্তুষ্ট হয় এবং আমগুলো যে কম্প্যাক্ট এবং টেস্ট, এটা দেখে তারা ভাবে যে আসলে বাংলাদেশ থেকে আম এদেশে আনার একটি সুযোগ রয়েছে। ইতিমধ্যে ধারাবাহিক 3টি আয়োজনের ফলে বাংলাদেশে আম নিয়ে স্থানীয় নেপালি কূটনৈতিক মহল ও আমদানিকারকদের আগ্রহ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। গৌরমতি, বাড়িফোর, আম্রপালি, আশিনা, ফজলি, কাটিমন এবং যে ব্যানানা ম্যাঙ্গো, মূলত এই জিনিসগুলো আমরা আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করি। ম্যাঙ্গো রিলেটেড যে বাই প্রোডাক্টস, ম্যাঙ্গো প্রসেসড আইটেমস যেগুলি রয়েছে, যেমন আচার, পিকল, জেলি, ম্যাঙ্গো বার, জুস, এই বিভিন্ন আইটেমগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে, বিশেষ করে এখানে প্রাণ যে কোম্পানিটি কাজ করছে এবং বাংলাদেশ বিডি কোম্পানি থেকে সেগুলো আমরা সংগ্রহ করেও আমরা এই প্রদর্শনীতে সেটার স্থান দিই এবং সেই জিনিসগুলো এদেশের যে দর্শনার্থীদের মধ্যে একটি ভালো সাড়া তৈরি করেছে। রাষ্ট্রদূত জানান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এই কাজ আরো সহজ হয়েছে। ফলে আগামী বছর আমের মৌসুমে সম্ভাবনা খুঁজছেন রাষ্ট্রদূত শফিকুর রহমান। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।